স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কাল বিকেলে বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা নানা জনের, এসব নিয়ে আজকের আলোচনা আমাদের প্রত্যাশা। কথা বলতে স্টুডিওতে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকার, ছড়াকার অনিক খান আছেন আমাদের সঙ্গে, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফার হোসেন এবং কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান রয়েছে আমাদের সঙ্গে। ডক্টর মেখলা সরকার, আমি প্রথমে আপনাকে জানতে চাইব যে আপনি কি প্রত্যাশা করেন নতুন সরকারের কাছে? প্রথমত আসলে তো মানে অনেক নতুন বছর মানে হলো প্রত্যাশা, এবং এই নতুন বছরে আমাদের আরো একটা যোগ হয়েছে যে আমাদের একটা নতুন সরকার গঠন হয়েছে। তো আমি যেহেতু আসলে মূলত মানে স্বাস্থ্যের সাথে রিলেটেড, চিকিৎসা ব্যবস্থার সাথে রিলেটেড, তো সেই জায়গায় আমি এক্সপেক্ট করবো যে এই জায়গায় আমি একটা বিরাট পরিবর্তন, যদিও আমি মানে গত বেশ অনেকদিন বছর ধরেই কিন্তু আমাদের স্বাস্থ্য সেবায় আসলে অনেক অর্জন হয়েছে। তো আমি চাবো যে এই যে প্রবৃদ্ধি বা অর্জন সেটা যেন সামনে এগিয়ে যায়, এবং বিশেষ করে হলো আমাদের মেন্টাল হেলথ, সেই জায়গাটাতে আমাদের এই সরকার আসলে যথেষ্ট এমফাসিস দিয়েছে, এবং মেন্টাল হেলথ কিন্তু এখন একটা বিশেষ জায়গায় উন্নীত হয়েছে। তো সেই ধারাবাহিকতাটা আরো আমি নতুন সংযোগ দেখতে চাই। অনিক খান, আপনি কি প্রত্যাশা করেন সরকারের কাছে না মেখলা সরকার? না, আমাদের তো আসলে অনেকগুলো সরকার আছে, যে সরকারের যে অনেক রকম প্রত্যাশা আসলে আসলে ভাই কি বলে খালেদ ভাই, যেমন আমার বেসিক্যালি যে প্রত্যাশা হচ্ছে কি, আমার কয়েকটা প্রত্যাশা আমি আসলে কমাইতে চাই। যেমন একটা প্রত্যাশা হচ্ছে কি, সবসময় আমরা প্রত্যাশা নিয়ে কথা বললি যে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা বা এটাকে সত্যিকার রূপ দেওয়ার প্রত্যাশা। আমার কাছে খুব কষ্ট লাগে এটা, যে আসলে না মানে ইলেকশনের পরের থেকে আগের থেকে এটা শুনছি যে এখন এই প্রত্যাশা তো আমাদের থাকার কথা ছিল 70-এর আগে, 71-এর আগে, কিন্তু এখন এসে স্বাধীনতা 47 বছর পরে এসেও আমাদেরকে প্রত্যাশা করতে হচ্ছে এটা। তো আমার প্রত্যাশা মূলত সরকারের কাছে যেমন কিছু করা, যাতে আমাদের কিছু প্রত্যাশার চাপ তাদের উপর থেকে কমে, যাতে আমাদের বেশি প্রত্যাশা করার জায়গাটাতে নতুন কিছু প্রত্যাশা চাইতে পারি, এরকম একটা অবস্থানে যাওয়া। আপনি আর একটু ট্রান্সলেট করবেন কিনা আপনার কথা? মানে হচ্ছে কি, আমরা সেই একই প্রত্যাশা দীর্ঘ সময় ধরে করে আসতেছি। হ্যাঁ, আমার নতুন প্রত্যাশার জায়গাটা আমি দেখতেছি না। ওকে, আমি যাচ্ছি যে এমন একটা জায়গায় পৌঁছানো যে আমাদের পুরনো প্রত্যাশাগুলো পূরণ হয়েছে, এখন আমরা নতুন কিছু প্রত্যাশা করছি। সেরকম নতুন কোনো প্রত্যাশার কথা আমাদের একটু বলবেন কিনা? কারণ আপনার যেমন আমি আরিফার হোসেনকে আমি চাই কি বলে তথ্য কি বলে আপনার আইটি মিনিস্টার হিসেবে দেখতে চাই, অন্তত প্রতিমন্ত্রী, উপমন্ত্রীও না। আচ্ছা, তো এই ধরনের প্রত্যাশা। আচ্ছা আচ্ছা, যে আপনি নতুন লোকদের পলিসি, শুধু নতুন লোকদের না, মানে যারা কাজ করবে, একটুখানি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, যেমন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি বলে তার কথাটাই বললাম। তো এরকম আর কি, যে নট নেসেসারিলি ইয়াং, এই তরুণ আমরা একটু বেশি করি, এত মানে তরুণের দরকার নেই। আমার মোর ইটস অ্যাবাউট, আমার মনে হয় যে দূরদৃষ্টি, যারে দিয়ে কাজটা হবে। এক্স্যাক্টলি। আরিফার হোসেন, আপনার প্রত্যাশা কি? আমি অনেক ভাই শুরু ধরে বলতে চাচ্ছি, আমার আসলে প্রত্যাশাটা হচ্ছে যে আমরা যে প্রত্যাশাগুলো করছি সেটা যেন মেজার করা যায়। আমরা এই ঘরের মধ্যে বসে কিন্তু প্রচুর কিছু প্রত্যাশা করতে পারি। আমি এটা চাই, আপু ওটা বলছে হেলথ নিয়ে, সাজিদ ভাই আই এম শিওর হি হ্যাজ সামথিং টু সে। তো আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা যে প্রত্যাশাইগুলো করি সেগুলো যেন মেজার করা যায়। আমার খুব একটা আফসোস লাগে যে আমরা ইশতেহার দিচ্ছি নির্বাচনের আগে, কিন্তু এই ইশতেহারগুলো কি আসলে, যেমন আমেরিকাতে কিন্তু হচ্ছে আফটার 100 days তারা বলছে যে আমরা ম্যানিফেস্টো এত দূর আসতে পেরেছি, এত দূর আসতে পারিনি। এরকম কোনো মেকানিজম কিন্তু আমাদের নেই। গতবার যখন আওয়ামী লীগ আসলো, তারাও তো শিওর একটা ইশতেহার দিয়ে এসেছিল। তারা নির্বাচনের আগে কি বলেছে আমরা এটা অ্যাচিভ করেছি, অথবা এটা করতে পারিনি, অথবা এটা এই বছর করব। সো এই বছর আমার প্রত্যাশা হচ্ছে যে আপনারা যে ম্যানিফেস্টো দিয়ে এসেছেন সেগুলো যেন আমরা একটু দেখতে পারি যে কোনগুলো অ্যাচিভ হচ্ছে, কোনগুলো হচ্ছে না, একটু শর্ট টার্মে। সবগুলো হয়তো পদ্মা সেতু হয়তো 5 বছরে হবে না, কিন্তু কিছু জিনিস হয়তো আছে যে আওয়ামী লীগের 21টা ইশতেহারের মধ্যে একটা ইশতেহার হচ্ছে যে প্রথম ইশতেহারটা হচ্ছে প্রতিটা গ্রামকে তারা বলছে যে আমরা আধুনিক শহর করব। চমৎকার একটা, আমরা ডিসেন্ট্রালাইজ নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু এটার স্টেপগুলো কি কি তুমি বলো যে আমি এক বছরের মধ্যে ঢাকা শহর থেকে এই ইন্ডাস্ট্রিগুলো সরাবো। কথায় কথা চা ভবন বিরাট একটা জায়গা দখল করে আছে মতিঝিলে, অথচ ঢাকায় কিন্তু চা হয় না। তারপরে হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র, বিরাট একটা কৃষি গবেষণা কেন্দ্র আমাদের ফার্ম গেটে বসে আছে, তার আশেপাশে কোথাও কি কৃষি কাজ হচ্ছে না। ম্যাক্সিমাম গার্মেন্টসগুলো দেখা যাচ্ছে ঢাকায়, ওয়ারেস ঢাকা থেকে কাপড়গুলো চিটাং হয়ে পোর্ট হয়ে যাচ্ছে। তো ইয়েগুলো তো থাকার কথা ছিল ঢাকা চিটাং হাইওয়েতে অথবা ইয়েতে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা যে ম্যানিফেস্টোই দাও, আমার কাছে সেই প্রত্যাশা হচ্ছে যে সেগুলো তোমরা একটু শর্ট টার্মে আমাদের কাছে একটু ব্রেকডাউন করে আমাদের কাছে একটু আমাদেরকে খুশি করো। একদম সিম্পল প্রত্যাশা আমার। ওদের 21টা ইশতেহারের বাইরে আর বেশি কোনো প্রত্যাশা নেই। প্রত্যেকটাই চাই যেন অ্যাচিভ করে এবং একটা শর্ট টার্মে আমাদের কাছে তারা যেন অ্যাকাউন্টেবল থাকে। আপনি 21টা প্রত্যাশা যে অবস্থায় আছে সেই অবস্থায় বাস্তবায়ন দেখতে চান, না আপনি কোনো প্রায়োরিটাইজ করবেন যে এগুলি আগে করা দরকার? আমি আসার আগেও আমি গাড়িতে পড়ছিলাম, ওদের প্রত্যেকটা ইয়েগুলো কিন্তু চমৎকার। আমি এখন জাস্ট ওদের ব্রেকডাউন গুলো চাচ্ছি। যেমন বলছে যে আমি
বেকার সমস্যা দূর করব, এটা তো ভেরি গুড থিং, কিন্তু এরপরে ব্রেকডাউন গুলো কি? এর জন্য কি তুমি বেকার ভাতা দিবে না বেকারদেরকে লোন দিবে? এখানে একটু ঝামেলার ব্যাপার আছে, যেমন এর আগের বার তো মানে ব্রেকডাউন করে বলেছিল যে ঘরে ঘরে একটা করে চাকরি, তো এটা তো এবার ওই জন্য একটুখানি মানে ওইটা তো ওইভাবে না, ব্রেকডাউন পূরণ করলে করা সুবিধা সম্ভব হচ্ছে কি হয়নি। অনেক ভাই, আমরা এটাকে প্রেশার দিতে পারি। এখন আপনি যেমন বলছেন, আমি শিওর কোনো পলিসি মেকার যদি আপনার কথাটা দেখে সে তো জিব্বাই কামড় দিবে, আচ্ছা ব্রেকডাউন যেহেতু দিয়েছিলাম এখন আমার তো এটা একটা অ্যান্সার করতে হবে। আমরা ওদেরকে অ্যান্সারেবল একটা জায়গায় রাখতে যাচ্ছি, যে জায়গা এজন্য থেকে থেকে ওদের জবাবদিহি করা জবাব হবে। দিয়ে অথবা তারা যেন একটু প্রেশার ফিল করে। ওকে, আমরা একটু কাজী সাজিদুর রহমান আপনার কাছে আসতে চাই, একজন উদ্যোক্তা আপনি, আপনার কি প্রত্যাশা এই সরকারের কাছে? আমার আসলে প্রত্যাশাটা হলো যে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়তে পারি। সেখানে এখন এই সুন্দর বাংলাদেশ গড়তে গেলে বিষয়টা হলো যে সবার অবদানের একটা দরকার আছে। যেহেতু সরকার যখন একটা দল যখন সরকার গঠন করে, তো সমস্ত জনগণের একটা প্রত্যাশা থাকে এটা যে আমার সরকার এই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবথেকে বেশি অবদান রাখবে। তো এইখানে আমি যেটা বলতে চাই যে ভাইয়ারা যেটা বললেন যে ইস্তেহার, আসলে ইস্তেহারটাই তো বেসিক্যালি নির্বাচনের আগে একটা বলা হয় যে এটাই আমি তোমাদের জন্য উপহার হিসেবে দিব, এই জন্য তোমরা আমাকে ভোট দাও। তো মানুষ সেটার হিসাব করে তাকে একটা ভোট দেয় এবং অলরেডি আমাদের সরকার গঠন হয়ে গেছে। এখন এই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসলে অবদান সরকারের খুব বেশি হলেও প্রত্যেকটা মানুষের কিন্তু তার নিজের জায়গা থেকে কাজ করার বিষয় আছে। এখন এক্সাম্পল আমি বলতে পারি, মনে করেন যে সরকার একটা আইন করে দিল যে আমি রাস্তার মধ্যে ময়লাটা ফেলবো না, কিন্তু আমি তারপরে ফেলতে থাকলাম, তাহলে আলটিমেটলি তো আমি কিন্তু ওইটার সাথে যোগদান করি নাই। এখন আমাকে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী এসে ধরতে হবে, না ধরলে আমি থামাবো না। তো বিষয়টা হলো যে আসলে এটা একার পক্ষে সম্ভব না, কিন্তু এটা আমি অবশ্যই বলতেছি যে সরকারকে সবচেয়ে বেশি অবদান রাখতে হবে। এখন তারা কতটা আন্তরিক, তারা কতটা জিনিসটাকে ফোর্সফুলি চায় বা আন্তরিকভাবে চায়, যদি সেখানে যদি গলদ থেকে যায় তাহলে সমস্ত জনগণ কিন্তু একসাথে হয়ে এটা করতে পারবে না। তার মানে সরকারকে আসলে উদ্যোগটা lead নিতে দিতে হবে, হ্যাঁ নিতে হবে। উদ্যোগ এখন দিতে হবে, লিড দিতে হবে। এখন ঘটনা হলো যে আপনি দেখেন উনি একটা খুব দামি কথা বলছে যে এখানে বেকারত্বর বিষয়টাকে নিয়ে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারের ভিতরে। এখন বেকারত্ব সমাধান কি সরকার করতে পারবে? এটা সম্ভব না। আপনি কতগুলো গভর্নমেন্ট জব দিবেন, হাউ ইট পসিবল? তাহলে আপনাকে অবশ্যই বেসরকারি পর্যায় থেকে উঠে আসার ব্যবস্থা করতে হবে। তার ফর্মুলা তো একটাই, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আপনাকে উদ্যোক্তা তৈরি করতে হবে, সেটা দেশের মধ্যে থেকে তৈরি করতে হবে। সুন্দর সুন্দর নতুন নতুন প্রোডাক্টের মধ্যে নিয়ে যাইতে হবে, যেগুলো আধুনিকায়ন আনতে পারে আমাদের, যেহেতু আমরা আস্তে আস্তে আধুনিকায়ন হচ্ছি। আবার এই যে উদ্যোক্তা আপনি তৈরি করলেন, এই উদ্যোক্তাদেরকেও কিন্তু তার কাজটা চালানোর জন্য তার কিন্তু স্কিল কিছু মানুষও দরকার, সেটাও আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, আমি আপনার জনাব কাজী সাজিদুর রহমান, আপনার কথা পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। আমি একটু আবার ডক্টর মেঘলা সরকার আপনার কাছে আসতে চাই। একটি কথা এরকম বলাই হয় যে এখন আর এই নেশন স্টেটগুলির গভর্নমেন্টের উপর ভিত্তি করে মানুষের উন্নতি অনেক বেশি নির্ভর করে, সেটা আসলে ঠিক না। মানুষের নিজের উন্নতি করতে পারে। তো আপনি কি মনে করেন যে সরকার, যেটি জনাব সাজিদুর রহমান বলছিলেন যে সরকারকে আসলে নিতে হবে, সরকারকেই কাজ করতে হবে, সমস্ত দায় আমরা সরকারকেই চাপানোর থেকে আমরা আসলে নিজেদের জায়গায় মানে নিজেরা নিজেদের সচেতন, হ্যাঁ সেটা তো অবশ্যই হলো। কারণ সরকার আসলে সব জনগণই তো মানে আমরা তো এটার একটা অংশই আর কি। তো সেক্ষেত্রে খালি কিছু গুটি কয়েক মানুষের উপরে কিন্তু আমাদের বাংলাদেশের সমস্ত সফলতা ডিপেন্ড করে না আর কি। তো আমাদের যদি প্রত্যেকটা সেক্টরে আসলে আমাদের যার যতটুকুন কাজ আছে সেই জায়গায় যদি আমরা আসলে একটু এক্সেল করতে পারি, আমরা যদি সেই জায়গাটা আসলে একটু নিষ্ঠার মতন করে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা একটা সামগ্রিক প্রতিফলন কিন্তু দেখতে পারবো। এবং এটা অবশ্যই হলো একা মানে কোনো দেশেই কোনো জায়গায় আসলে ডেভেলপমেন্ট শুধুমাত্র সরকার একার সাথে ডিপেন্ডেন্ট না। তবে যে জিনিসটা আসলে প্রয়োজন যে এটাকে এনফোর্স করা, মোটিভেট করা, জনগণকে সম্পৃক্ত করা, সেই মোটিভেশনটা জনগণের মধ্যে তৈরি করা, সেটা আমি বলবো যে একটা বড় চ্যালেঞ্জ। অনেক সরকার জনগণকে নিয়ে দেশটাকে ঠিক করে গড়ে তুলবে, নাকি জনগণ দেশটাকে ঠিক করে গড়ে তুলবে এবং সরকারকে বা সেরকম একটি সরকার করবে? না, আসলে আমাদের গণতান্ত্রিক দেশ তো, আমরা খালি সরকারটা নিয়ে কথা বলি, আমাদের বিরোধী ব্যাপারটা আমরা কম আসে। আর এখানে আমি যেটা একটু শাহিদ ভাইয়ের সাথে আমি একটু শুরুতে যেটা বলছিলাম, হ্যাঁ শাহিদ ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি যে শুরুতেও উনি যেরকম বলেন যে আমি একটা সুন্দর বাংলাদেশ চাই, যে এই ধরনের প্রত্যাশাগুলো আমি না চাই না। যে সুন্দর বাংলাদেশটাই, এটা আমরা অনেক আগের প্রত্যাশা হওয়া উচিত ছিল। এতদিন পরে এসে আমাদের সুন্দরতর একটা বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল। আর আপনি যেটা বলছেন যে, আর ওইটাও ইনফ্যাক্ট উনিও বলেছেন যে আসলে জনগণ আর সরকার বা বিরোধী যাই বলেন, এটা তো আসলেই একটা খুবই সিনক্রোনাইজড ভাবে কাজ করতে হবে। আমি কখনোই বলতে পারি না যে আমি মানে জনগণ সরকারকে সাহায্য করবে না, সরকার জনগণকে সাহায্য করবে। সরকার প্লেইং ফিল্ড বলা ঠিক না, সরকার আমাদের জন্য যে সুযোগটা করে দিবে,
যে বিরোধী মত বলেন বা আমাদের মত প্রকাশের স্বাধীনতা বলেন, এই সুযোগগুলো থাকবে যাতে সরকার অ্যাকাউন্টেবল যাতে হয় আর কি। এখন সেই আমার বেকারত্বকে দূর করছে কে করছে না, ইশতেহারটা আসলে আমার মনে হয় যে বাস্তবতার ইয়েতে দেখলে যে ইশতেহার ইটস এ ভেরি খুবই খেলো একটা জিনিস হয়ে গেছে এটা। এটা আসলে খুব বেগ একটা জিনিস হয়ে গেছে। যেমন যে আপনি যেটা প্রশংসা করলেন গ্রাম, প্রতিটা গ্রামকে শহর বানানো হবে, আমার কাছে এটা একটু ফানি না, আমার কাছে একটুখানি কেমন জানি লেগেছে যে আছে না যে আমাদের গ্রামগুলোকে আমি, তার মানে কি আমার গ্রামের যে হাওর আছে বা যেই ছোট আপনার পুকুর আছে, ওই পুকুর কি সুইমিং পুল হয়ে যাবে? আমি যাই না, আমার মনে হয় একটা কিছু মানে সুযোগ সেখানে সুবিধার জায়গাগুলো থাকবে নাগরিক প্রতিটি সুবিধা গ্রামে, মানে জ্বালানি থাকবে প্রতিটি ডিসেন্ট্রালাইজেশন গ্রামে। যেটা বলেন হ্যাঁ। ওইটা উইচ ইজ ভেরি ট্রু, ওইটা আমি ঠিক আছে, ওইটা মানছি। হ্যাঁ। কিন্তু মানে আমি যেটা বলছি জনগণের না, সম্পৃক্ততা এবং ব্যক্তির যে সম্পৃক্ততা সরকারের সঙ্গে, আমি 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 যেটি বলতে চাইছি অনেক জিনিসটি কি এরকম যে একটা মানুষ একবিংশ শতাব্দীতে চাইলে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে, সে সরকারের জন্য অপেক্ষা না করে সে নিজেই নিজের অবস্থা পরিবর্তন করার অবস্থা বাংলাদেশে আছে কিনা, নাকি আমরা সরকার আমাকে উদ্যোক্তা করে তুলবে সেই জন্যই আসলে? না আমার মনে হয় না এটা এখনো আছে। আনফরচুনেটলি আমার মনে হয় না এই অবস্থা তৈরি হয়েছে। আমার মনে এটা তো আমাদের আরো 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 অনেক দূর যেতে তার হবে। মানে অনিকা সাজিদুর রহমানের সাথে একমত পোষণ করছেন যে তিনি যেহেতু না, সরকার হেল্প করলে ব্যাপারটা কিন্তু অনেক সময় তখন ওই যে হলো help খুব সহজ হয়। করলে করলে মানে Help সেটা না, সহযোগিতা কিন্তু হলো মূল জায়গাটাতে কিন্তু প্রত্যেকের সেক্টর থেকে কাজ করতে হবে এবং সেই মোটিভেশনের জায়গাটা আসলে সেই ক্ষেত্রটা তৈরি করতে হবে। আমি মনে করি যে এই জায়গাটাই হলো মূল চ্যানেল। এখন আর মোটিভেশন মানুষ একটা জায়গা থেকে পায় কিনা, আমি একটু আরিফার হোসেনের কাছে একটু জানতে চাই যে আরিফ, এটা আমার চমৎকার প্রিয় একটা টপিক, কারণ আপনি জানেন আমি জি, আপনি আমরাই বাংলাদেশ নামে একটা ফাউন্ডেশন চালাই, যেটা একটা কনসেপ্ট হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশ, আপুও বাংলাদেশ ও বাংলাদেশ, আপু থমকে থাকা মানে বাংলাদেশে থমকে থাকা, আমি এগিয়ে যাওয়া মানে বাংলাদেশে এগিয়ে যাওয়া, আপনি পিছিয়ে যাওয়া মানে বাংলাদেশে পিছিয়ে যাওয়া। সো কনসেপ্ট ইজ ভেরি সিম্পল, প্রত্যেকে যখন যে জায়গা থেকে কাজ করব বাংলাদেশ আগাবেই। তো এখানে একটা জায়গায় এসে আসলে আমরা খুব প্রবলেমে পড়ছি যে কিছু জিনিস আসলে আমরা তো পলিসি মেকার না, আমরা পলিসিতে ইনকর্পোরেট করতে পারছি না। আমরা হয়তো আমি অ্যাজ এন এন্টারপ্রেনার কাজ করার চেষ্টা করছি, কিন্তু একটা জায়গায় যে আসলে গভর্নমেন্টের হেল্পটা লাগবেই, গভর্নমেন্ট রেগুলেটরি বডি, আমরা রেগুলেটরি বডি না, আমরা হয়তো একটা জায়গায় যে কিন্তু গভর্নমেন্টের আসলে সেই ধাক্কাটা লাগবেই। তো আমরা যতই চেষ্টা করি যে যার জায়গা থেকে আগাতে হবে অবশ্যই আগানোর চেষ্টা করছি, কিন্তু একটা জায়গায় যে আসলে গভর্নমেন্টের হেল্প ছাড়া আমরা এক্সিস্টিং রুল বা ল যেগুলি আছে সেগুলি আমাদেরকে এক্সেল করতে দিতে মানে আমি অন্যভাবে মানে বলতে আমরা চাচ্ছি, মানে আমরা যদি কোনো একটা উদাহরণ নিয়ে কথা বলি তাহলে হয়তো আরিফ আমরা একটু লাইক আমরা ওনার একটা এক্সাম্পল নেই যে আজকে তো প্রচুর উদ্যোক্তা দেখা যাচ্ছে এখানে, আসলে আপনি আমাদেরকে হেল্প করেন যে মানে কোথায় কোথায় আপনি বাধা পাচ্ছেন এবং এই বাধাগুলো কি আপনার নিজের ভিতরে বাধা না সরকার থেকে আসা বাধা বা সরকারের গাফলতির কোনো কারণে বাধা? বিষয়টা হলো, হ্যাঁ আমি একটু ক্লিয়ারলি বলতেছি, সেটা হলো যে মনে করেন কেউ একজন উদ্যোগ নিল বা আমি একটা উদ্যোগ নিলাম, আমি এই যে কেপিসি ইন্ডাস্ট্রি আমরা পেপার কাপ তৈরি করি, কাগজের কাপ, যেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটা পণ্য এবং এটা স্বাস্থ্যসম্মত ভাবে আপনি আপনার খাবারটা খেতে পারবেন। তো এটা একটা আধুনিকতা, যে আধুনিকতাটা আমাদের দেশের মানুষ এবং জনগণ এবং সরকার থেকে কি চান? হ্যাঁ পরিবেশের জন্য খুব দরকার। সরকার এখন থেকে কি চান? এই উদ্যোগটা কিন্তু একটা লেভেল পর্যন্ত সফল করে আনা গেল, মনে করেন আমরা আনতে পারলাম, কিন্তু যখন এইটা একটা বাস্তবতার রূপ নেবে, সবার মধ্যে ছড়ায় যাবে, তখন কিন্তু অনেকগুলো নীতি নির্ধারণের পর্যায়ে অনেকগুলো সিদ্ধান্ত থাকে গভর্নমেন্টের, যে যেগুলো যদি না পাওয়া যায় তাহলে ওইটা আগাতে পারে। যেমন আপনি চাইবেন যে সচিবালয়ে যত খাবার সব আপনার কাগজের ঠোঙায় খাওয়ানো এক্স্যাক্টলি হোক। এরকম ঠিক না। মনে করেন যে আমরা কিন্তু এমন একটা এখন দুনিয়াতে বসবাস করতেছি যেখানে প্রতিটা বিজনেসে কিন্তু তার একটা থাকে, কম্পিটিশন থাকে। তো আমরা যখন এখানে প্রোডাক্টটা মার্কেটিং করে ফেললাম, বাংলাদেশে একটা মার্কেট তৈরি হলো, তখন কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো নজর পড়ে যায় যে এখানে তো একটা মার্কেট আছে, তারাও তো এটা ম্যানুফ্যাকচারার। তো বর্তমানে যেমন ভারত থেকে ব্যাপকভাবে পেপার কাপ আসতেছে, তো সেখানে যেমন কি সমস্যা হচ্ছে আমাদের, যেমন এখানে যে একটা মিনিমাম ভ্যালু ইম্পোজ করা থাকে প্রত্যেকটা প্রোডাক্টে, যেহেতু নতুন পণ্য, এটা আমদানির ক্ষেত্রে মিনিমাম ভ্যালু ইম্পোজ করা নাই। তো এখন কি হলো, তারা আন্ডার ইনভয়েসিং করে অনেক কম দামে কিন্তু ডিউটি ফাঁকি দিয়ে নিয়ে আসতেছে। ওকে, তখন তো আমার প্রোডাক্টটা মার খেয়ে যাচ্ছে। ডক্টর মেঘালা সরকার, আমি সুশাসন এবং দুর্নীতি প্রশ্নে নাগরিকের ভূমিকা সম্পর্কে জানতে চাইছিলাম। সুশাসন এবং দুর্নীতি প্রশ্নে রাষ্ট্রের অনেক কিছু করার থাকে, সরকারের অনেক কিছু করার থাকে। সরকার অনেক ক্ষেত্রে দুর্নীতি প্যাট্রোনাইজ করে, অনেক ক্ষেত্রে দুর্নীতির দিকে কি বলে চোখ বন্ধ করে থাকে, অনেক ক্ষেত্রে দুর্নীতিকে উৎসাহিত করে। সাধারণ মানুষের ক্ষেত্রে কি করার থাকে? মূলত আসলে কি, যেটা একটার সাথে আর একটা কিছুটা সম্পৃক্ত, মানে একেবারে এটা আলাদা করে সিঙ্গেল এন্টিটি এরকম করে বলা যায় না। আসলে ব্রেকে যে জিনিসটা করে বলছিলাম যে যতই হলো এক জায়গায় সুশাসনের জায়গা থাকে, আমার নিজের যে নৈতিক অবস্থান এবং নৈতিক যে মূল্যবোধ, সেই জায়গাটা যদি খুব স্ট্রং এনাফ না হয়, তাহলে কিন্তু আসলে আমি নানাভাবেই ফাঁকফোকর করার চেষ্টা করব।
এবং এই এত ছোটোখাটো ফাঁকফোকর এবং যেটা যদি আসলে ব্যাপক মানুষের মধ্যে এই জায়গাটা দুর্বল থাকে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট যে কোনো সরকারের পক্ষে। আবার একই সাথে ঠিক যে যেহেতু আমাদের স্বাভাবিকভাবে কিন্তু প্রবণতা হলো যে আমাদের মানে সুবিধার জায়গাগুলো করে নেওয়া, সেই জায়গাগুলো যদি আসলে স্ট্রং ল এনফোর্সমেন্ট জায়গাটা থাকে সেটা আমাদের এক ধরনের প্রোটেক্ট করতে সাহায্য করে। মূলত যে এই যে আমাদের নৈতিক মূল্যবোধ বা মানে নৈতিক জায়গা, সেটাও কিন্তু আসলে আমরা বেড়ে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম, এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম এই কারণ হলো আমরা এক একজন এক এক পরিবেশে আসলে বেড়ে উঠি। অর্থাৎ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আবারও আমাদের শিক্ষা, এবং এটা পারিবারিক শিক্ষা, স্কুলের শিক্ষা। এবং এই শিক্ষার জায়গা যদি আমরা বলি, সেখানে কিন্তু আবার এক ধরনের সরকারের সাহায্য ছাড়া সম্ভব না। অর্থাৎ আমাদের যে স্কুল কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই জায়গাটাকে ঠেলে সাজানোর সেই জায়গাটা কিন্তু আসলে আবারও হলো সরকারের এই পদক্ষেপটা নিতে হবে। আমি অবশ্য শিক্ষা কারিকুলাম নিয়ে নিশ্চয় আরো কথা শুনবো। আমি একটু অনেক খানের কাছে জানতে চাই যে অনেক খান এইটার ক্ষেত্রে কি করার। এইটার ক্ষেত্রে আমি যেমন আপনার সাথে আমি একটু খালি অ্যাড করি, যেমন ধরেন পরিবর্তনটা আসলে কি আসা দরকার আমাদের দুর্নীতি বা আমাদের সামগ্রিকভাবে খুব বড় করে ব্যাপারগুলো দেখছি। আমরা যদি খালি আমাদের যেমন আমি যখন স্কুলে পড়েছি, আমরা আই এম শিওর যে আমরা স্কুলের টিচারের কাছে যখন প্রাইভেট পড়তাম, এটা একটা লজ্জার ব্যাপার ছিল, এটা আমরা ক্লাসের বেশি লোক বলতাম না। অথচ এখন হচ্ছে কি বাবা মারা ইয়ে করে যে বাবা তুমি তো সাংবাদিক, তোমার কাছ থেকে প্রশ্নপত্রটা আসছে, তো আমরা বাচ্চাদের কাছে কিন্তু আমরা ভালো মন্দের মাঝখানে যে লাইনটা ছিল একটা ফাইন লাইন, ওইটাও আমরা তুলে দিচ্ছি। তো আলটিমেটলি ওই দুর্নীতিটা ওই জায়গাটা থেকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারতাম, যেটা আমরা পারি নাই, এটার দায়ভার কিন্তু আমাদেরও আছে। হ্যাঁ, কারণ আমাদেরও কিন্তু পরবর্তী জেনারেশন উঠে আসতেছে, এখানে আমাদের অনেক অপরাধ আছে, আমাদের অনেক শর্টকামিংস আছে। আমরা দোষ দিই ধরেন আমাদের আগের জেনারেশনকে যে তারা এটা করতে পারে নাই, ওটা করতে পারে নাই, কিন্তু আমাদের কিন্তু অনেক শর্টকামিং আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে দুর্নীতির জায়গায় বা সুনীতিরও যেরকম, ফর এক্সাম্পল ধরেন আমি ছোটবেলায় আমি অনেক বই পড়েছি, এটা আমি একটু খুব গর্ব করে বলি যে আমি প্রচুর আউট বই যেটা ওগুলো পড়েছি। কারণ কীভাবে পেয়েছি, কীভাবে আমি টাকা পেলাম কোথায়, বা বইয়ের অস্তিত্ব জানলাম কি, রকিব হাসান কীভাবে চিনলাম, আমি টিনটিন কীভাবে চিনলাম, আমার এই ছোটো আছে আমার বাবা, আমার মা, আমার বড় ভাই বোন বা ছোট মামা ছোট আছে, ওই যে একটা লেভেল তারা কিন্তু আমাকে শিখাইছে, তারা কিন্তু আমাকে চিনাইছে জিনিসগুলো। আর এখন আমরা বলি যে বাচ্চারা সারাক্ষণ কি বলে ট্যাব নিয়ে পড়ে থাকে। আমার কাছে ট্যাব থাকলে তো আমি আরো 1000টা বেশি বই পড়তাম, পিডিএফ পড়তাম। আমি তো বাচ্চাকে ঠিকই ট্যাব দিচ্ছি, আমার ভাগনাকে ঠিকই ট্যাব দিচ্ছি, কিন্তু তাকে পিডিএফ এ বই পড়াটা শেখাচ্ছি না, তাকে দিয়ে কোনো ঠান্ডা করে রাখতেছে। এটা কিন্তু আমাদের বিশাল বড় একটা অপরাধ। এটাও কিন্তু একটা মানে আমরা আমাদের আগের প্রজন্মের সাথে তুলনায় কিন্তু এটা আমরা আরো বেশি অপরাধ করতেছি, কারণ তাদেরকে আরো বিশাল একটা জায়গা ছিল, সুযোগ ছিল, ওই সুযোগটার সঙ্গে ওদেরকে আমরা পরিচয় করে দিচ্ছি না। রাইট। তো আমার জায়গাটা হচ্ছে ওই জায়গাটায় যে ভাই আমরা মানে আমরা নিজেকে একটু ঠিক করা দরকার। প্রতিটা যেরকম বললো না যে আমি শেষ কথা আমি ভালো কিছু করব, আমার কথা হচ্ছে আমি আগে খারাপ কিছু বন্ধ করি। নিজের খারাপ অনেক দোষ আছে, আমার দোষগুলোকে অ্যাড্রেস করতেই হবে। বলেছেন অনেক, আমি একটু আমি আবার একটু ওখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ আসি। আপু একটা কথা বললো যে এই যে ফাঁক ফোকর থাকলে আসলে একটু টুকটাক এরকম হবেই। আমি কথাটার সাথে না হামলে খুব মানে ইয়ে করতে চাই, আসলে ফাঁক ফোকর থাকলে হবে এটা না আমাদের ছোটবেলা থেকে অভ্যাস হয়ে এসেছে। বললাম না একটু আগে বন্ধে গ্যাপে আলাপ হচ্ছিল যে আমাদের আব্বারাই তো আমাদের পাসপোর্টে 2 বছর কমিয়ে দিয়ে আসছে, তখন আমরা কেন প্রতিবাদ করলাম না, অথবা এরকম ছোটো মোটো বিষয়গুলো ফাঁক ফোকর থাকলে। আমি গত মাসে একটা স্কুলে গেলাম গাজীপুরে, ওই স্কুলের একটা লাইব্রেরি আছে মানে স্টেশনারি, ওখানে কোনো সেলসম্যান নাই। এখানে আছে 10টা খাতা, 10টা রং পেন্সিল, 10টা কলম। ছাত্ররা আসছে, একটা কলম দাম দেখছে, টাকাটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছে। সো দেখেন এইটা আমি চিন্তা করতে পারি না, আমার মেয়ে হলেও একটু চিন্তা করবে এই লাল কলমটা আমি কি কেউ নেই পকেটে ঢুকায় ফেলবো নাকি। সো আমাদের ভিতর থেকে যদি এই ফ্যামিলি ভ্যালুসগুলো এখন থেকে না দিতে পারি, ফাঁক ফোকর কিন্তু আইনের মারপেট সবসময় থাকবে। খালেদ ভাই ট্রাফিককে ধরলে আমি কিন্তু বলতে পারছি যে 50 টাকা দিয়ে আমাকে ছেড়ে দাও, অথবা বলতে পারতেছি না আমাকে 100 টাকা কেসটা করো। ফাঁক ফোকর সব জায়গায় থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা এই জেনারেশন সেই ফাঁক ফোকরগুলোকে ব্যবহার করতে চাই না। আরিফ হোসেন, একটা প্রশ্ন আছে যে আমরা এখন বাংলাদেশে যাদেরকে বড় চোর দেখি বা বড় দুর্নীতিপরায়ণ লোক দেখি, তাদের ফ্যামিলিতে তারা অনেক ভালো শিক্ষা পায় আসছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের অনেকের সাথে কথা বলে আমার এরকমই মনে হয়েছে, অনেক ভালো শিক্ষা পাইছে। মানে এত ভালো শিক্ষা ফ্যামিলি থেকে পেয়েছে মানে চিন্তাই করা যায় না, তারপরেও তারা বড় হয়ে চোর হয়েছে। মানে মানে ওইটার কি হবে? না, একটা মানুষের তো না অনেক কিছুর সাথে তো এটা রিলেটেড, ফ্যামিলি ভ্যালুস আছে, পিয়ার গ্রুপ আছে। ফ্যামিলি ভ্যালুস মানে সাধারণত আমাদের ফ্যামিলিগুলিতে আমাদের ভালো জিনিসই শেখানো হয়। মানে আমার তর্কের জায়গাটা ছিল হচ্ছে এইটা আর কি, কার বাবা বলে যে চুরি করে নিয়ে আসে। আমি সেইটাই বলতে চাইছি যে মানে আরো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, আমরা এর সাথে কথা বলবো। আমি একটু সৈয়দ সাজিদুর রহমান আপনার কাছে, কাজী সাজিদুর রহমান আপনার কাছে একটু যেতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতি এবং সুশাসনের ক্ষেত্রে নাগরিকরা বড় ভূমিকা পালন করতে পারে কিনা? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই পারে। তবে দুর্নীতি এবং সুশাসন আসলে অনেকগুলো স্তর আছে। এগুলো বড় দুর্নীতি, মাঝারি দুর্নীতি, ছোট দুর্নীতি।
আপনি যদি সবগুলো দুর্নীতিকে একই পাল্লায় নিয়ে আসেন তাহলে খুব বর্তমান যে আমাদের যে জগতের মধ্যে চলতে হচ্ছে সেখানে আসলে এটা আমার কমায় একটু আনা খুব সাহায্য difficult। করলে আপনি একটু ছোট মাঝারি এবং বড় দুর্নীতির মানে উদাহরণ দিবেন, তাহলে আমি বুঝতে পারি যে কোনটা ছোট, মানে আপনার স্কেলটা একটু বোঝার জন্য। ছোট দুর্নীতি বলতে মনে করেন যে একটা ছোট বাচ্চা, সে হয়তো সে স্কুলে সে আজকে হয়তো পরীক্ষা আছে, তার সে হয়তো পড়ে নাই, তা সে না, মনে করছে বাচ্চাদের দুর্নীতি বাদ দেন, বাচ্চারা দারুণ দুর্নীতি করছে, বাচ্চাদের কথা বাদ দেন, মানে বড়দের দুর্নীতির কথা বলেন। বড়দের ছোট দুর্নীতি, বড় দুর্নীতি বলতে আসলে বড় দুর্নীতি করার সুযোগটা তারাই পায় যাদের কাছে ক্ষমতাটা বেশি থাকে। বড়দের ছোট দুর্নীতি কোনটা? বড়দের ছোট দুর্নীতি আসলে কম হয়, তারপরেও আসলে যারা দুর্নীতি করে তারা সাধারণত না, সব যেমন এই কাজের যে মধ্যেই ট্রাফিককে হ্যাঁ, টাকা দিয়ে ও, হয়তো বা ট্রাফিককে সে, ঘুষ দেওয়া। ঘুষ দিয়ে কিন্তু করলো। সেই আসলে তার পাওয়ারটা তো বেশি হয়তোবা- থাকে যে তার ছোট দুর্নীতিটা করা লাগে না। দেখা যায় যে তার ফেস ভ্যালু বা তার পরিচয়টা তাকে ছোট দুর্নীতি থেকে বাঁচায় দেয়। আপনি বলছেন যে ফ্ল্যাগ লাগালি রং সাইড দিয়ে যাচ্ছে। আমি ওনাকে একটু হেল্প করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। হয়তো বড়দের ছোট দুর্নীতি একটা হতে পারে, যেটা হচ্ছে আপু বলছিল যে আমরা ট্রাফিক ধরা পড়লে আমি হয়তো 50 টাকা দিয়ে বের হয়ে গেলাম। বা 500 একটু টাকা মাঝারি ধরনের দুর্নীতি হতে পারে যে আমি ওর বদলি করে দিলাম, কারণ আমার কাছে পাওয়ার আছে, আমি তার বদলি করে দিলাম ঘাগড়াচুরি। আর থেকে বড় হতে পারে আমরা দেখি না যে কে যে কাকে ওসিকে থাপড় মারছে, চর মারছে। So আমার মনে হয় আমরা যদি একটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ তো তবে আমার কি মনে হয় কি খালিদ ভাই, এটা আলাদা আলাদা না, এটা চেইন রিঅ্যাকশনের মতন। আমি যদি না, বলেন অনেক। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এটা চেইন রিঅ্যাকশনের মতো। আমি জাস্ট ধরেন 5 টাকা ট্রাফিকে ঘুষ দিয়ে যেই রাস্তায় রিক্সা চলে না, ওই রাস্তায় আমি একটু রিক্সা দেওয়া গেলাম, ওইটা কিন্তু ধরেন একটা গাড়ির তার স্পিডের সাথে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তার পিছন থেকে একটা ট্রাক এসে ওই গাড়িকে মেরে দিল। এখন ওইটার মানে জন্য এটা চেন- মানে এটা হচ্ছে মানে চেইন রিঅ্যাকশন। আমারও এই প্রশ্ন ছিল যে আমার যেন এই- কাজী সাজিদুর রহমান এই যে ছোট দুর্নীতি এটাকে আসলে আমরা বড় দুর্নীতির সাথে ক্লাসিফাই করে ছোট দুর্নীতিটাকে কি ওরকম আমরা করে একটু তো উৎসাহ দিচ্ছি নাকি? উৎসাহ দিচ্ছি Right. কিনা শুধু সেটাই তাই না, সেই- আসলে না, উৎসাহ দেওয়া হচ্ছে না, আসলে দুর্নীতি তো উনি দুর্নীতি। বলছিলেন যেই দুনিয়ায় আমরা বাস করছি সেই দুনিয়াতে সবগুলিকে এক পাল্লায় মাপা যাবে না, সেজন্য আমি একটু কৌতূহলী কিন্তু হচ্ছিলাম। আমার মনে হয় যে আসলে দুর্নীতি দুর্নীতি, এটা Right, আসলে- এইদিকে এটা ঠিক আছে। মানে না, আমি shapes কিন্তু আছে বলছি এক different, size পাল্লায় নাই। যদি মাপি হ্যাঁ। তাহলে কেউ দুর্নীতির বাইরে না, আমি এটা আচ্ছা, বলছি। ও, হ্যাঁ, কেউ মাপা যাবে না দুর্নীতির বোধহয় বাইরে। বলি নাই। এখন আমার এখানে একটা কথা ছিল, হ্যাঁ, এমন লোকও কিন্তু আমি দেখতেছি না যে বলবো না যে দুর্নীতি থেকে বাইরে, অবশ্যই দুর্নীতি থেকে বাইরে মানুষও আছে, প্রচুর আছে, তো কিন্তু তার জীবনটা কঠিন হয়ে যায়, মানে সে হয়তো বাসায় থাকতেছে, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ে বাসায় চলে আসছে, আর কিছু করতেছে না, একটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, তো এখন ঘটনা হলো আপনি যখন দুনিয়াতে আমাদের এই সিচুয়েশনটা এমন একটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা তন্ত্র জটিলতা থেকে শুরু করে রাস্তায় চলতে গেলেই যে আপনাকে কিছু না কিছু মানে না চাইতেও দুর্নীতির মধ্যে অংশগ্রহণ করতে হচ্ছে। তো এইটার থেকে বাইরে হতে গেলে আসলে সামগ্রিকভাবে সবাই কিছু যদি আমরা না আগে আসতে পারি তাহলে বাইরে হওয়া খুব কঠিন। আচ্ছা, সামগ্রিকভাবে সবাই বাইরে আসা কঠিন কিনা সেই ব্যাপারেও আমরা একটু কথা শুনবো। অনেকক্ষণ আপনার কাছে ফিরছে গণমাধ্যম এবং প্রত্যাশা, গণমাধ্যমের থেকে প্রত্যাশা কতটা মিটছে, কি প্রত্যাশা করছেন আপনি তা জানতে চাইছিলাম। সবাইকে একই প্রশ্ন অবশ্য অনেকক্ষণ গণমাধ্যমের বিষয়ে আসলে একটা উনি যেটা বলেন যে কম্পিটিশনের একটা জিনিস চলে আসে যে কোনো ক্ষেত্রেই। তো ইদানিং গণমাধ্যমের কম্পিটিশনটা আমার কাছে খুব একটু কেমন হাস্যকর লাগছে। যেমন আজকের আপনার উদাহরণটা যদি দেই, যে আজকে মোটামুটি একটা আমরা মন্ত্রিসভার একটা গঠন আমরা পেয়েছি। প্রত্যেকটা যারা অনলাইন আছে, ইনক্লুডিং টু সাম এক্সটেন্ট ইন্ডিপেন্ডেন্ট লাইভ, যে অনলাইন যেটা ফেসবুক পেজ, ওটা সহ, যে প্রত্যেকটা মন্ত্রী কিনে আলাদা আলাদা যে ডাক পেয়েছেন সবাই কিনে আলাদা আলাদা একটা করে পোস্ট দিচ্ছে ফর মোর লাইক, ফর মোর মানে ট্রাফিকের জন্য। হয়তো। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই হাস্যকর লাগে। তো ওই জন্য প্রত্যাশার যে ইম্পর্টেন্ট হচ্ছে কি আসলে এই মিডিয়ার ক্ষেত্রে, আমি নিজে মিডিয়াতে কিছুটা কাজ করে কিছু অভিজ্ঞতা আছে, এইখান থেকে আমি বলছি এখানে দুইটা ব্যাপার কাজ করে। একটা আমরা বলি যে চাপের কথা, যে চাপ আছে। ওইটার থেকে আমি যেটা বেশি দেখি সেটা হচ্ছে আমাদের সদিচ্ছার অভাব আছে অনেক। সো যেমন খালেদ মহিউদ্দিন, তার একটা নিজস্ব একটা মতবাদ আছে, নিজস্ব একটা এজেন্ডা আছে। ওই এজেন্ডাগুলো না এখন আর হিডেন এজেন্ডা নাই। আমাদের আগেকার যে সাজাদ চৌধুরী সাহেব বা ওরকম সম্পাদকদের যাদের দেখেছি, তাদের এজেন্ডাগুলো ওয়াজ ভেরি হিডেন। ওইটা খুবই, আমার কাছে এটা মনে হয় যে এজেন্ডা থাকবেই, বাট কি ইন্টেলিজেন্ট, কি ব্রিলিয়ান্ট ছিল। ইভেন আব্দুল গাফার চৌধুরীর আমরা যদি ওইভাবে দেখি বা শফিকুর রহমানের লেখাগুলো যদি পড়ি দিনের পর দিন, সাদাত হোসেনের এজেন্ডা হিডেন ছিল বললে একটু মুশকিল হয় আমাদের জন্য। এখন এসে বোঝা যাচ্ছে, কারণ তাদেরকে কম্পিট করতে হচ্ছে অন্যদের সঙ্গে। বাট আমার যেটা কথা হচ্ছে কি যে এখন এই এজেন্ডাগুলো না হিডেন নেই, মানে তাদের খুব একটা ব্রিলিয়ান্ট হতে হয় না নিজেকে লুকানোর জন্য। না, সেটা তারা খুবই লুকাতে হয়তো চেষ্টা মোটা দাগে না, তারা করে হয়তো ফেলে। লুকাতে চেষ্টাও করে না, বরং উল্টাটাই করেন। Exactly. বোঝানোর চেষ্টাটাই বেশি করে বোঝানোর করেন। চেষ্টাই করেন। ওইটাই আমার কাছে দুঃখজনক আর কি, যে বেশি যে আপনার কি বলে, আমি বুঝেই যাচ্ছি আপনাকে এবং আমাকে জোর করে বোঝানোর চেষ্টা করতেছেন আপনি যে আমি অমুক মতবাদের লোক। এক্স্যাক্টলি। তো মানে না, অনেক শেষ করেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, এটা শেষ হবে না। আরিফার হোসেনের মিডিয়া থেকে প্রত্যাশা বা উনি যেহেতু গণমাধ্যমের মানুষ, আমি আবার পুরো ডিফারেন্ট একটা মিডিয়ার মানুষ যেহেতু, So আমার মনে হয় আমাদের প্রত্যাশা হচ্ছে যে এটা যেহেতু একটা অল্টারনেট মিডিয়া এবং এটা এখন কিন্তু আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে অনেক স্ট্রং।
অনেক স্ট্রং বলতে হচ্ছে যে আমি যদি আজকে এখানে আসার পথে দেখতাম একটা দুর্নীতি, আমি কিন্তু একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে, এটা কিন্তু একটা নিউ ট্রেন্ড। তো আমার মনে হয় এই ট্রেন্ডটা চলতে হবে আমাদের এই ইয়েতে। আমাদের প্রত্যাশা আমাদের কাছে, আমার প্রত্যাশা ওর কাছে, কোনো পলিসি মেকারের কাছে না। আমরা কি দেখছি না যে রাস্তায় উল্টা সাইডে মন্ত্রীর গাড়ির ভিডিও করে দেওয়ার পরে মন্ত্রী সরি বলছে, এটা আইন করে বন্ধ করা হচ্ছে। আইন করে বন্ধ করা হচ্ছে। কিন্তু আরিফুল হোসেন, আপনার কাছে কি মনে হয় না যে এই যে সামাজিক গণমাধ্যমের মাধ্যমে যে সামাজিক বিচার, সেই সামাজিক বিচারটা আসলে অনেক মানে আমি যদি বলি যে মানে অনেক খারাপ অবস্থা সৃষ্টি করছে? আমি এটাকে আমি আমি- বলবো- আমি- আমি আসলে একটা একটা করে Right. উদাহরণ দিতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আমি জার্নালিজমের স্টুডেন্ট হিসেবে আমাদেরকে কিন্তু শেখানো হয়েছে যে আমরা কিন্তু কোনো কিছুই সিঙ্গেল সোর্স থেকে দিই না। রাইট, একটা এডিটিং করি, একটা ক্রস চেক করি, একটা সেকেন্ড সোর্সের সাথে Verify এটা করা করি। হয়। সামাজিক গণমাধ্যমের ক্ষেত্রে কিন্তু তার কোনো কিছু দরকার হয় না। আমরা এটা বিশ্বাস করতে শিখেছি সিইং ইজ নট ইভেন বিলিভিং। রাইট। আমাকে এটা সেকেন্ড, কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো এই জায়গাটাতে একটু ইয়ে আছে, কারণ এটা প্রিটি নিউ একটা মিডিয়া। এই জায়গায় আসলে আমরা তো অতটা শিক্ষিত না। আমরা নিজেদেরকে একটা মোবাইল পেয়ে মনে করি যে সিটিজেন জার্নালিজম, এরকম নতুন একটা টার্ম যে আমরা নিজেরা জার্নালিস্ট। এই জায়গাটায় আসলে আমাদের, আপনি ইউ আর ভেরি রাইট, যে আমরা হয়তো একপক্ষিকভাবে একটা ছবি তুলে দিচ্ছি, কিন্তু আমি আসলে জানছি না যে দোষটা কি পুলিশটা করেছে না আসলে মানে কে করেছে। সো আমার মনে হয় এই জায়গাটায় আমাদের অনেক কিছু নিজেদের শিখার আছে। এখানে যারা একটু কাজ করছে অথবা সোশ্যাল মিডিয়া, আমি একটা গভর্নমেন্টের সাথে একটা কাজ করছি, হচ্ছে সোশ্যাল মিডিয়া 101 নামে একটা কোর্স শুরু করেছি। সেটা মানে- হচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে যে মানুষকে বোঝানো যে সোশ্যাল মিডিয়ায় প্রপার এটিকেটগুলো কি, ম্যানারগুলো কি, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। মানে এমন না যে আমি যখন প্রথমে যেহেতু বললাম যে একটা কিছু হলে ভিডিও করে তুলে দেবো, তা না। আমাকে একটু সেন্সেবল একজন সিটিজেন জার্নালিস্ট হতে হবে। মানে আমি যদি মনে করি যে রামুর ঘটনাটার পুনরাবৃত্তি যে আমাদের না হতে পারবে বা Right, না right, হবে right, না, right. সেইটার ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? মানে আমাদের কিছু করার এই তো- আছে? ওই তো বললাম যে এটার ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের সাথে একসাথে হাত মিলিয়ে অনেক কিছু করা আছে। বললাম না, একটা প্রজেক্ট চলছে আমার 64 জেলায় স্কুল কলেজে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, একটা গাইড বুক দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলো আমি আগে ক্রস চেক করব, ওই মূর্তি ভাঙছে শুনেই আমি একটা ছবি আপ দিব না, আমি একজন সেন্সেবল মানুষ হতে হবে। এই জিনিসগুলো আসলে করতে হবে। খালেদ ভাই, আগে না একটা কথা ছিল না যে ইতিহাস বদলায় কলমের সঙ্গে, আমি এখন বলি আসলে ইতিহাস বদলায় এখন ক্যামেরার সঙ্গে। আপনার যে ভিডিও করছে সেই অল্টারনেটিভ মিডিয়ার আসলে আরিফ ভাই, আমার কাছে যেটা মনে হয় যে এই যে ক্রস চেকের বিষয়, এগুলা বিষয়ে কিন্তু আমরা জানি না। সিটিজেন জার্নালিজম নিয়ে আমি বলতে পারি যে আমরা ব্যক্তিগতভাবে অন্তত 2 দশকের উপর ধরে আমরা চেষ্টা করেছি অনেকভাবে যে চিঠি লিখে জানান। তারপরে মোবাইল টোবাইল আসলো। আমি মনে আছে 18 নিউজ টেলিভিশনে, এখানে অন্য জি, টিভির নাম আপনি না হয়? না, অবশ্যই নাম বলেন। আচ্ছা, তো এই টিভিতে মুন্নিশা সহ আমরা সব একটা প্রজেক্ট মানে একদম প্রাইম টাইমে আমরা চালিয়েছি যে নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবে ছাপানো হবে, অনেকভাবে দেখানো হবে। এখন তো খুব ইজি, কিন্তু তারপরেও কোনোভাবে আসে নাই। কিন্তু ঠিকই আবার আমরা ফেসবুকে দেখছি এখন ফেসবুকের রিচটা কতখানি। আসলে আমরা যেটাকে অনেক মানুষ মনে করছি 17 কোটি মানুষের ভিতরে, তার কি আসলেই এতগুলো মানুষ কিনা, কতখানি রিচ করতে পারছি। এই যে আমরা যে বলে ফেলি, সরি বাট, যে আমরা যে এখন অল্টারনেটিভ মিডিয়া আসলে মেইন স্ট্রিম মিডিয়ার থেকে অনেক স্ট্রং। যখন এটা স্ট্রং হবে আসলেই, তখন তো ওইটাই মেইন স্ট্রিম মিডিয়া হয়ে যাবে, Alternative media অল্টারনেটিভ বলা মিডিয়া লাগবে। হয়ে যাবে টেলিভিশন। Right, Right, so এই জিনিসগুলো আমরা একটু বুঝে না যে ক্রস ইয়েটা করতে হবে, ক্রস চেক না। সেগুলি তো নিশ্চয়ই কাজ করা হচ্ছে। কাজের সাথে আমরা একটা খুব সংক্ষেপে আপনাকে জানতে চাচ্ছিলাম যে গণমাধ্যমকে আপনি কিরকম দেখছেন, কিরকম দেখতে প্রত্যাশা করছেন? 2014 সালের নির্বাচনের পরের থেকে তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা ডিফারেন্ট প্রেক্ষাপট ছিল যে বিরোধী দল ছিল না। তো তখন থেকে যেটা দেখতেছি যে এই গণমাধ্যম যেটা, সেটা আসলে বিরোধী দলের ভূমিকা কিছুটা অবতীর্ণ ছিল। আমি বলতেছি না যে 100% অবতীর্ণ ছিল, বা সেটা হয়তো টোটাল যত ঘটনা ঘটছে তাদের 60-70% তারা নিয়ে আসতেছিল সবার সামনে, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট নিচ্ছিল বা পজিটিভ নিচ্ছিল, এবং সেটা অনুযায়ী একটা রিয়াকশন আসতেছিল। তো সেইটা যেহেতু এইবার নির্বাচনেও দেখা গেছে যে বিরোধী দলের অবস্থান খুবই সামান্য, তো সেখানে আমি মনে করি প্রত্যাশাটা আরও বেড়ে গেছে জনগণের মিডিয়ার উপরে, যে হ্যাঁ মিডিয়া একটা অবস্থানে থাকবে, তো সেজন্য অ্যাটলিস্ট বিরোধী দলের ভূমিকাটা খুব সুন্দরভাবে তার মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করতে পারে। মানে বিরোধী দলের ভূমিকা মানে সরকারের সমালোচনা করা, সরকারের সমালোচনা করার কথা শুধু না, মানে যাতে সাধারণ মানুষ কোনো কিছুতে বঞ্চিত না হয়। আচ্ছা, সাধারণ মানুষ যদি কোনো ডক্টর মেঘালা সরকার গণমাধ্যম প্রথমত আমি বলবো যে মানে অ্যাজ এ মেন্টাল হেলথ এক্সপার্ট, মিডিয়া কিন্তু খুব ইনফ্লুয়েন্স করে আমাদের মানে মননকে, বিশেষ করে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করতে এবং আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেও। তো সেই জায়গাটা আমার মনে হয় যদি একটু মিডিয়া মানে মাথায় রাখে, এবং বিশেষ করে যারা এখানকার পলিসি মেকিং এর সাথে জড়িত, তাহলে কিন্তু একটা মানে যেটা মানে আমাদের একটা, এবং এটি যদি কনসেনসাস থাকে, সবারই যদি একটা কনসিস্টেন্সি থাকে, তাহলে কিন্তু সেটা এক ধরনের হলো পরিবর্তন আমাদের মধ্যে করতে পারে। কাজেই হলো গদ বাঁধা কিছু এন্টারটেনমেন্টের জায়গাগুলো না করে, অর্থাৎ আমি 40 মিনিট বা 30 মিনিটের একটা প্রোগ্রাম দেখলাম, সেটা যেন সেখানে শেষ না হয়ে যায়। এমন জায়গাগুলো আমি দেখতে চাই আসলে মিডিয়াতে, যেখানে আসলে আমাদের নতুন করে চিন্তার উদ্রেক করে এবং হলো আমাদের নতুন করে
করে ভাবতে সাহায্য করে। বিশেষ করে যদি বিষয়টা এমন হয় যে আমি কিছু অন্তত প্রোগ্রাম বানালাম বা কিছু প্রোগ্রাম আমার এই চ্যানেলটাতে থাকলো, যেখানে হলো যে একটা বাচ্চা যখন এই জায়গাগুলো দেখে বড় হবে বা একটা যে বাচ্চা বা শিশু কিশোর যেখানে বড় হবে, আফটার 20 ইয়ার্স এটা তাদের জীবন ক্ষেত্র, তাদের ভাবনা চিন্তা, তার ফিলোসফিক্যাল জায়গায় একটা প্রভাব রাখতে, ইমপ্লিমেন্ট করতে তাকে সাহায্য করবে এবং মানে মানসিক গঠনের জায়গাটাতে সাহায্য করবে। তো আমি আরও আসলে মানে যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের বাদে এন্টারটেনমেন্ট থাকতে হবে, অর্থাৎ এই নাটকে, আমাদের টক শোতে, অন্যান্য সব কিছুতেই সেই কনস্ট্রাকটিভ এবং হলো যে এক ধরনের ভিশনারি জিনিস আমি দেখতে চাই, যেখানে এবং যেখানে এক ধরনের আধুনিক মনস্কতা যেখানে আসলে রয়েছে, অর্থাৎ যেখানে আসলে সোসাইটি এগিয়ে যাওয়ার যে জায়গাটা থাকে, সেই জায়গাটা যদি আসলে সেটাকে বেস করে যদি আমাদের এই প্রোগ্রামগুলো মানে করা হয়, সেই ভিশনটাকে মাথায় রেখে, তাহলে আমি বলবো যে এটা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কেমন শিক্ষা চান, শিক্ষা থেকে আপনার প্রত্যাশা কি, সেটা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা সবগুলি ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের মন্তব্য শুনবো আমরা। জনাব আরিফার হোসেন, শিক্ষা থেকে আপনার প্রত্যাশা? শিক্ষা মন্ত্রণালয়, না, আমি জানতে চাইছি যে আপনি কি ধরনের শিক্ষা আশা করেন আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ কারিগরি শিক্ষার ক্ষেত্রে? আমি এই অনুষ্ঠানে আসার আগে প্রত্যেকটা দলের ইশতেহারগুলো বের করেছি, করে চিন্তা করছি কে কোনটা লিখেছে। আমার কাছে খুব, আমি নাম বলছি না ওই দলটার, ওদের একটা পয়েন্ট ভালো লেগেছে যে ওরা বলছে যে আমরা পাওয়ারে আসলে পিএসসি এবং জিএসসি থেকে এই সিস্টেমটা উঠিয়ে দেবো। সো এটা আমি জাস্ট মানে আমি এই প্রিভিলেজটা নিতে যাচ্ছি। আমরা কেন, শিক্ষাটা পরে কথা বলি, আমরা কেন এটা করছি না? প্রত্যেকে যেহেতু ইশতেহার দিচ্ছি, ইশতেহারগুলো কিন্তু খুব ভালো পয়েন্ট, এমন না যে আমি বিএনপিকে দেখতে পাই না, মানে বিএনপি দেশের ভালো করবে না দেখে পয়েন্টগুলো দিন, প্রত্যেকে কিন্তু চমৎকার পয়েন্ট দিচ্ছে। আমি 5টা পয়েন্ট বলি। যেমন একটা দল আজকে লিখেছে, আমি ইশতেহারে দেখেছি যে বলছে আমরা পাওয়ারে আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করব। আই রিয়েলি লাভ দ্য পয়েন্ট। একটা দল বলছে যে আমরা পাওয়ারে আসলে রাষ্ট্রপতি এবং পিএম যখন চলাচল করে এই যে ভোগান্তিটা হয়, এই ভোগান্তিটা আমরা করবো না। এরকম কিন্তু প্রচুর সুন্দর সুন্দর পয়েন্ট আছে। একটা দল বলছে যে আমরা ইউথদের জন্য একটা ইউথ পার্লামেন্ট করবো। আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে যে শিক্ষা নিয়ে কিন্তু সবাই কথা বলেছে, সো লেটস পিক দোজ পয়েন্টস। একজন বলছে আমরা পিএসসি কে সরাবো না। এন্ড অফ দ্য কথা হচ্ছে শিক্ষাটাকে আমাদের আসলে খুব হ্যাপেনিং একটা জায়গায় নিয়ে আসতে হবে। আমার মেয়েরা আজকে ব্যাগের ভারে স্কুলে যেতে ভয় পায়, এমন কেন করতে পারছে না? ফিনল্যান্ডে আজকে 9 বছর, সরি ক্লাস 7 পর্যন্ত কোনো পরীক্ষা নেই, কিন্তু তার মানে তো এই না যে আমার মেয়ে 7 বছর মানে ওই সেম এজে তার থেকে বেশি জানে, তা না। তো আমাদের শিক্ষায় প্রচুর কাজ করতে হবে। না, আমি যেটি জানতে চাইছিলাম যে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, মোটা দাগে 5-6 রকমের বলা যেতে পারে। তো আপনি কি একমুখী শিক্ষা, আমাদের প্রাথমিক শিক্ষাগুলি একরকম হোক সেরকম চান, যেটা আসলে শিক্ষা কমিশনের এটা ছিল? উচ্চ শিক্ষাকে আপনি আসলে সুযোগ মনে করেন কিনা, নাকি উচ্চ শিক্ষা আপনার কাছে মনে হয় যে প্রিভিলেজ, কারিগরি শিক্ষাটা ব্যবস্থা সরকার করবে? ওই জায়গাগুলি থেকে আপনি দুই একটা জিনিস একটু বলবেন কিনা? আমার মনে হয় এখন যেহেতু, সরি আমার ইয়েটা, এখন যেহেতু আমরা প্রচুর লেবার আমরা দেশের বাইরে যাচ্ছে, আমার মনে হয় কারিগরি শিক্ষাটার উপর প্রচন্ড জোর দেওয়ার একটা সুযোগ আছে। আমরা বারবার বলছি জনশক্তি রপ্তানি করছি, আমরা আসলে আমরা কি মানে একটা মেশিন রপ্তানি করছি না একটা ব্রেইন রপ্তানি করছি? আমাদের এখন দরকার হচ্ছে আমাদের ব্রেইনটাকে রপ্তানি করা। ওকে, সেটাই একমাত্র তখনই সম্ভব যদি আমরা কারিগরি শিক্ষাগুলোকে আরো একটু, কারণ আমাদের আগে প্রায়োরিটিগুলো দেখতে হবে। আসলে আমি এখন মনে করছি আমার টপ প্রায়োরিটি হচ্ছে প্রচুর মানুষ দেশের বাইরে যাচ্ছে, আমি যদি একটা ভোকেশনাল ট্রেনিং দিয়ে পাঠাতে পারি, সে এখন যে ঘন্টায় $5 ইনকাম করলে পরে এই ট্রেনিং এর পর $7 সে ইজিলি পাবে। রাইট, এবং এটা কালক্রমে $35, $30 চলে যাবে, কারণ শুধু কারিগরি শিক্ষার জন্য। কাজী সাজিদুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষা, আপনি আসলে কেমন শিক্ষা প্রত্যাশা করেন, কেমন শিক্ষা দেখছেন? প্রথম কথা হলো প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ওইভাবে আমি না দেখে আমি বলি যে বই পড়ার যে শিক্ষা ব্যবস্থা আমাদের, এটা থেকে বেরোয় আমরা যে থিসিসে যাইতে পারি। কারণ আপনি যত আধুনিক হবেন, আপনি বই পড়লে তো আধুনিক হতে পারবেন না। এটা তো বই পড়া মানে তো আমরা পুরোনো জিনিস যেটা পড়ে আসছে তো ওইটার মধ্যে থেকে যাচ্ছি। এখন পুরো ওয়ার্ল্ড সিনারিও কিন্তু তারা এক এক সময় এক একটা জিনিস আবিষ্কার করতেছে। যে এই যে আজকে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর খুব ভালো, এর কিন্তু বিশেষ কিছু কারণও আছে। যারা আগে গার্মেন্টসে ভালো ছিল তারা কিন্তু ওখানে নাই, আর তারা এখন আরও আপগ্রেডে চলে গেছে, থিসিস করে ফেলছে। তো এখন আমাদের এখানে থিসিস ব্যবস্থা যে লেখাপড়াটা, এটা একেবারে নাই বললেই চলে। এইখানে আমাদের শিক্ষা যে একটা চলমান প্রক্রিয়া, সেটা আমরা মনে রাখছি না। হ্যাঁ, না মানে থিসিস বলতে যে আমি নতুন কোনো কিছু নিয়ে আমি ভাবতেছি কিনা, আমার সেখানে কোনো গবেষণামূলক কিছু আছে কিনা, এটা কিন্তু আমাদের টোটালি নাই। মানে রিসার্চ বেসড শিক্ষাটা স্থানীয় বিষয় হয়ে থাকছে। হ্যাঁ, শিক্ষাটাকে একটা এটা আসলে আপনার শিক্ষা ব্যবস্থাকে আপনি আগানোর কোনো জায়গা না, এটা উন্নতি হয় না এইভাবে। এখানে অবশ্যই আপনাকে চান যে শিক্ষাটাকে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে নিয়ে এবং একটি প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত করা। ডক্টর মেঘালা সরকার, আপনি?
যেটা বললো যে আমাদের কারিগরি শিক্ষার ব্যাপারে যেটাতে একটা এই জায়গাটাতে এমফাসিস দেওয়া উচিত, এবং আমার মনে হয় যে সকল মানে স্কুল কলেজেই মানে যে সব ধরনের শিক্ষা ব্যবস্থাতে আমাদের কিন্তু এক এক জায়গায় এক এক রকমের ইয়েটা মেনটেন করা হয়, তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটা এমফাসিস দিলে ভালো। আর একটা হলো শুধুমাত্র আসলে এই যে খুব স্কোরের উপরে আসলে ডিপেন্ড না করে, অর্থাৎ হলো কে আসলে জিপিএ 5 পেলো, এই যে এই একটা ঠিক যে এর আগে যেমন ছিল যে একটা মার্কসের ব্যাপার ছিল, স্টার মার্কস ছিল, ফার্স্ট ডিভিশন ছিল, তো সেই জায়গাটার বদলে আসলে আমাদের যদি মূল এমফাসিস দেওয়া হয় যে আসলে আমরা কতটুকুন আসলে আমরা জানলাম শিখলাম, হ্যাঁ, এবং এই যে আমাদের মধ্যে একটা প্রতিযোগী মনোভাবটা ছোটবেলা থেকেই তৈরি হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাতে যদি আসলে কোনো মানে অল্টারনেটিভ কোনো কিছু থাকে সেটা আমি মনে করি যে এটা এবং যাতে আরো ক্রিয়েটিভ মাইন্ডটা তৈরি করা, অর্থাৎ হলে খুব একটা গদবাঁধা কিছু প্রশ্ন, অর্থাৎ হলো মুখস্থের উপরে আমরা যে একটা ডিপেন্ড করে আছি, তার বদলে যদি আসলে আমাদের চিন্তা করার সুযোগটা হলো আসলে বাচ্চাদের আমাদের ছোটবেলা থেকে আমরা দিতে পারি, চিন্তা করার সেই জায়গাটা মানে ইয়ে, এবং দিগন্তটা। শুধুমাত্র হলো কিছু আসলে ডেটা বা ইনফরমেশনটা মুখস্থ না রেখে এর বাইরে আসলে শিক্ষা তো আসলে ব্যাপক, হ্যাঁ, যেখানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে জি। নৈতিক জায়গা মানে নৈতিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি, তো সেই জায়গাগুলোও কিন্তু আসলে এই শিক্ষার মধ্যেই পড়ে, কিন্তু সেই জায়গাগুলো দেখবেন যে আমাদের সবচেয়ে কম এটাতে এমফাসিস দেওয়া হচ্ছে, হ্যাঁ, Right. তো এবং হলো আমাদের মানে সোশ্যাল স্কিল, আমাদের সামাজিক শিক্ষা, এই জায়গাগুলো সেগুলি কিন্তু তো। অন্তর্ভুক্ত। তো আমি বলবো যে এই জায়গাগুলোতে স্কুল কলেজগুলোতে আরো বেশি এটাতে মানে যত্নবান এবং হলো এটাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক খান জি, আমার না শিক্ষা নিয়ে একটা জিনিস আমার যেটা আছে, আপনি যেটা বললেন বহুমুখী শিক্ষা এটা একমুখী করা উচিত কিনা, যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি মাদ্রাসা, এরকম। আমার কথা হচ্ছে কি যে এটা নিয়ে আমরা বলি যে এটা নিয়ে একটা অসম একটা ইয়ে হচ্ছে। আমার কথা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি আর সায়েন্স স্কুল, এই দুইটা স্কুলের ছাত্রদের তো একরকম মানসিকতা না, তো এটা নিয়ে আমরা একটু বেশি কথা বলে ফেলি খামাখা আমার মতে। আমরা যদি ইনস্টিটিউশন ওয়াইজ ধরি তাহলে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কীভাবে তৈরি করছি ওইটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত খুবই কনসেন্ট্রেট ভাবে। দ্যাটস ওয়ান। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে এটা একটু আমি ব্রেকে বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমার পড়াশোনাকে আমরা একটু বেশি ওভার রেট করে ফেলতেছি আসলে। যে আমাদের আসলে এই একটা 17 কোটি মানুষের দেশ, একটা তৃতীয় বিশ্বের থেকে একটু উপরে উঠেছি মাত্র, আর কয়টা ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের ডাক্তার লাগবে অনেক, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের এত শিক্ষিত কতজন লাগবে? আমি যেমন একটা এক্সাম্পল সবসময় বলি যে আন্দোলন রহমান পার্থ ওনার একটা ভাষণ, যেটা খুবই হাইলি স্ট্যাটিস্টিক্যাল একটা ভাষণ, ওই ভাষণটা নাকি 7ই মার্চের ভাষণ থেকে বেশিবার ইউটিউবে দেখা হয়েছে, মানুষ বেশিবার দেখেছে। আমার কথা হচ্ছে আন্দোলন রহমান পার্থ যে ভাষণটা দিয়েছে ওটা ভর্তি স্ট্যাটিস্টিক্স, যেটা আমি গুগল করে আমি দেখতে পারি। আজকে যেহেতু আমরা সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বলছি যে আমার শিক্ষা ব্যবস্থায় এমন কিছু স্টুডেন্টকে আমার তৈরি করা দরকার যার খুবই উচ্চ শিক্ষা দরকার নেই, শিক্ষা খুবই ওভাররেটেড, তা আমার দরকার এমন কিছু মানুষ যে দিক নির্দেশনা দিতে পারবে, যার কথা আমি গুগলে খুঁজে পাবো না, এটা একমাত্র তার মাথা থেকেই আসবে। ওয়ান্ডারফুল। আমার কাছে মনে হয় যে না, আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম থাকা উচিত যে ভাই তুমি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হও, অসুবিধা নাই, বাট শিক্ষা ছাড়াও আরো অনেক কিছু আছে যেটা তোমার যে আপনার যে ভালো বলবেন যে তুমি মানসিকভাবে একটা এনরিচমেন্টের একটা জায়গা মানে দরকার। লাইফটাতে শিক্ষা কি জগৎটা, হ্যাঁ। শিক্ষা কি একটা দুনিয়া হরা জিনিস, মানে এমনই একটা বিষ যে শিক্ষা গ্রহণ করলে আর কোনো কিছু গ্রহণ করা সম্ভব না, না? না, করা যেমন ধরেন যাবে, কিন্তু শিক্ষা, আমরা শিক্ষা উল্টা করে নিয়েও ফেলতেছি খালেদ মানে ভাই। শিক্ষা নিয়েও তো আসলে মানসিক ডেভেলপমেন্ট না, হওয়া আমি সম্ভব। ওটাই বলছি, মানে আমরা আপনার উল্টা কথা করে শুনে ফেলতেছি। এটা ভুল ধারণা হতে পারে যে শিক্ষা নিলে আর মানসিক কি না, নট নেসেসারিলি। আমি খালি বলতেছি যে এটা আপনি না, শিক্ষার আমাদের- মাধ্যমেও পাইতে পারেন, হ্যাঁ। অশিক্ষার মাধ্যমেও পাইতে পারেন। এখন আপনি কি ম্যাট্রিক ফেল হয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন, নাকি আপনি 11টা ডক্টরেট নিয়ে বলে সম্মাননা সূচক নিয়ে হচ্ছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে কি আপনি আমাকে দিক নির্দেশ দিতে পারছেন কিনা, আপনি আমাকে এমন একটা কিছু বলতে পারছেন কিনা যেটা আর কেউ বলতে পারেনি। এখন বঙ্গবন্ধুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু কেউ কথা বলে না, কারণ প্রয়োজন হয়নি, কোনো দরকার হয় না, কারণ ওনার এক আঙ্গুলি যথেষ্ট, রাইট? আমি ওইটাই বলতে চাচ্ছি যে যখন সরকার এবং শিক্ষা দুটোখানে আমরা একখানে করবো, আমার মনে হয় যে শিক্ষা ইজ অলওয়েজ বিং ভেরি ওভাররেটেড, বা শিক্ষিত লোক বইয়ের দরকার। থেকে আমাদের আরো কতগুলি প্রশ্ন ছিল, সেগুলি কি 1-2 কথায় একটু জানতে চাইবো। Sure, আর sure. আরিফ থেকে একটু জানতে চাই যে আরিফ, বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ানো হোক সেটি আপনি চান, এবং সেটি হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের জ্বালানি খরচ করে এবং আরো অনেক কিছু, আপনি আরো বেশি বিদ্যুৎ চান কিনা? 20,000 মেগাওয়াটের সক্ষমতা এখন আছে, আরো চান কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের দেশকে যেহেতু মানে ইনফ্রাস্ট্রাকচারে বলি আমাদেরকে ডেভেলপ করতে গেলে বিদ্যুৎ লাগবেই, আপনি এবং বিদ্যুৎ এটা যে কোনো লাগবে। কিছু কাজী সাজিদুর রহমান, হ্যাঁ, বিদ্যুৎটা আসলে পরিবেশকে খুবই প্রয়োজন। হার্ট না করে, পরিবেশকে So, hurt এটার না জন্য করে। আবার কেউ হয়তো বলবে রামপালে মানে ওইটা না, বিদ্যুৎ লাগবে কিন্তু অবশ্যই না পরিবেশকে হার্ট না করে। ডক্টর মেখাল সরকার। হ্যাঁ, মানে আমি ওনাদের সাথে একমত একমত যে যে এটা আসলে বিদ্যুৎ। মানে পরিবেশকে ডেফিনেটলি হার্ম করে, ব্যাপারটা আমাদের এই উন্নয়নের জন্য এমন কোনো কিছু লাগবে না যেটাতে আমাদের কিন্তু ভবিষ্যৎ যে প্রজন্ম আচ্ছা, তারা true. একটা হলো মানে ভবিষ্যতে একটা হুমকির মধ্যে পড়ে। ওকে, অনেক খান। আমার মনে হয় খালেদ ভাই যে আসলে আপনি যেটা বললাম একটু পরিবর্তন আসতে হলে কিছু পরিবর্তন হবে। আপনাকে যে গ্রামকে শহর বানাতে হলে ছনের ঘরকে আপনাকে বিল্ডিং বানাইতেই হবে। হ্যাঁ। তো কাজে কিছু জিনিস আপনাকে ছাড় দিতে পারে। বিদ্যুৎ আমি আসলে আগে চাই পুরো দেশে পৌঁছাক।
লোডশেডিং কমবে, আর ঢাকায় জিরো লোডশেডিং করে আমি বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুৎই যায় নাই, টেলিভিশন দেখতে পারে না, এটা আমি চাই না। মোবাইল আমি চাই চার্জ আগে দিতে পুরো দেশে বিদ্যুৎ পৌঁছাক, যেভাবেই হোক। আচ্ছা, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে মহাসড়কের উন্নয়ন, সেটি আরো এটা আরো না, এখন আছে এই যুগটা হচ্ছে আসলে টেকনোলজিক্যালি এগিয়ে যাওয়ার। আমরা ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, আগে আমার মনে আছে 10 বছর আগে আমার কোনো বিদেশি ফ্রেন্ড আসলে মহাখালী ফ্লাইওভারই বারবার ঘুরিয়ে দেখাতাম একটা ফ্লাইওভার, কিন্তু এখন দেখেন আপনি কিন্তু করতে পারবেন না, কতগুলো আছে। ইটস ভেরি গুড, কিন্তু আমরা যদি এখন খালি চিন্তা করি যে আমরা খালি ফ্লাইওভার বানাবো, রোড করবো, সেটা কিন্তু না। আমাদের এখন দুনিয়াটা হয়ে গেছে টেকনোলজি এবং নলেজ বেসড। ওকে, সো এই দিকে আমাদেরকে এখন প্রচুর কনসেন্ট্রেট। কাজী সাজিদুর রহমান। প্রবৃদ্ধির জন্য আপনার রাস্তাঘাট ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো দেশের, এটা তা নাহলে আপনি প্রবৃদ্ধি আসবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, আর বিশেষ করে আমাদের মতো কান্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ। ডক্টর মাখাল, হ্যাঁ, সেটা তো আসলে মানে হাইওয়ে, কিন্তু তাতে করে ঝামেলা, তারপরে হচ্ছে সেগুলি সহই আপনি হ্যাঁ, মানে এই দুর্নীতির সম্ভাবনা না সব সময় না, আসলে এগুলো সবকিছু কিন্তু বিবেচনা করে যে, এবং খুব শর্ট টার্মে আমি অনেক উন্নতি করলাম, এটা কিন্তু আসলে মানে সেটা যে খুব বেশি সাস্টেইন করে ব্যাপারটা তা কানেক্টিভিটির না। ক্ষেত্রে আমি যেমন একটা জিনিস বলি যে খুব ভেরি রিসেন্টলি কথাটা উঠেছে, আমি মুগ্ধ হয়েছে, এটা হচ্ছে ঢাকা কক্সবাজার ট্রেন লাইন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আজব, কেন এতদিন ছিল না আমি জানি না। আমাদের ট্রেনের মানে আমি আসলে মানে এই ধরনের উন্নতিগুলো আমি চাই। মানে আমাদের ট্রেনের যে ইয়েটা, সেটা যেমন অনেক নেগলেক্টেড আছে, Okay. সেই জায়গাগুলোতে যদি আসলে এমফাসিস দেওয়া হয়, সেই জিনিসটা। ডক্টর মাখাল সরকার, অনিক খান, আরিফার হোসেন এবং কাজী সাজিদুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।